পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 34। সোহা শ্রবণের বুকে মুখ গুজে চার হাত পা দিয়ে ওকে আঁকড়ে ধরে আছে। শ্রবণের বাইকের স্পিড আগের মতোই রয়েছে এখনো। ঝড়ের বেগে ছুটে চলছে বাইক। সোহার জান যায় যায় অবস্থা। বুকে মুখ গুজে রেখেই বলে, দোহাই লাগে স্পিড কমাও, শক্ত করে ধরে রাখ, ভয় লাগছে আমার, আমি আছি তো। সোহা কথা বাড়ায় না আর। খুব ভালো করে বুঝতে পারছে শ্রবণ বাইকের স্পিড কমাবে না, আগের চেয়েও আরো শক্ত করে আঁকড়ে ধরে। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই বাইকের স্পিড কমে। যখন স্পিড একদম কমে যায় তখন বুক থেকে মুখ তুলে আশেপাশে নজর বুলায় সোহা। চলে এসেছে। বিল্ডিং এর সিকিউরিটি ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বাইক বেসমেন্টে এসে পৌঁছায়। সোহা দুই পা নামিয়ে নেয়। এতক্ষণ দুই পা দিয়ে শ্রবণের কোমর পেঁচিয়ে ধরেছিল, এমন ভাবে বসেছিল যে মনে হচ্ছিল বাইকে নয়, শ্রবণের কোলে বসেছিল চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। শ্রবণকে ছেড়ে দিল, বাইক থেকে নামতে পারছে না। আগে শ্রবণকে নামতে হবে, তারপরে ও নামতে পারবে। নাম? কিভাবে নামবো? আগে তুমি নামো। শ্রবণ বাইক থেকে নেমে দাঁড়ায়, দুই হাতে সোহাকে আগলে ধরে বাইক থেকে নামিয়ে দেয়। ছেড়ে দিতেই ঠাস করে আছড়ে পড়ে নিচে। কিয়ৎক্ষণ এর জন্য ওর দিকে তাকিয়ে রইল শ্রবণ। সোহা নিজেও হা হয়ে গেছে এভাবে পড়ে গিয়ে। শ্রবণ গালি দিয়ে হেলমেট খুলে বাইক জায়গা মতো রেখে ডেকে রাখে। হেলমেট দুটো এক হাতে নেয়। সোহার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, উঠবি নাকি এখানে এভাবেই বসে থাকবি? সোহা উঠে দাঁড়ায়, হাত পা এখনো কাঁপছে। এমন ভয় দেখিয়েছে যে এখন আর স্বাভাবিক হতেই পারছে না। শ্রবণ সোহার পেছনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে কর্কশ স্বরে বলে, গলা ধর শক্ত করে। সোহা শক্ত করে জড়িয়ে ধরে শ্রবণের গলা। শ্রবণ এক হাতেই সোহাকে পাচা কোলে তুলে নেয়। সোহা ভয় পেয়ে আরো শক্ত করে ধরে। শ্রবণ ওকে কোলে নিয়ে ধূপধাপ পা ফেলে লিফটের দিকে আগায়। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের চোখ মুখ বরাবরের মতো গম্ভীর আর রাগি রাগি হয়ে আছে। লিফটে উঠে এখন আর বাটন চাপতে পারছে না শ্রবণ। দুই হাত বন্ধ। সোহার মুখের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, বাটন চাপ। সোহা দ্রুত গলা থেকে এক হাত সরিয়ে বাটন চাপে, তারপর আবার জড়িয়ে ধরে শ্রবণের গলা। এত ভয় কি খেয়ে আসে? এত জোরে কেউ বাইক চালায়? আগামীকাল আবার তোকে নিয়ে রাইডে বের হব। সোহা চমকে উঠে শ্রবণের কথা শুনে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, আমি আর জীবনও তোমার বাইকে উঠবো না। আজকে একটুর জন্য জান বেঁচে ফিরেছি। এই শয়তানের বাচ্চা, আমার বাইকে না উঠলে কোন বেটার বাইকে উঠবি? অন্য ছেলের বাইকে কেন উঠবো? তোর মা যেই কারণে অন্য পুরুষের বিছানায় যেত। সোহা ফ্যাল ফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া পানিতে টইটম্বর হয়ে গেছে। বুকের ভেতর চাপা কষ্ট পাহাড় সম হয়ে উঠেছে। তাকিয়ে থাকতে থাকতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রবণ ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায়। সোহাকে কোল থেকে নামিয়ে বাম হাতে দিয়ে ধরে রেখে পকেটে হাতে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আস্তে আস্তে হেঁটে রুমের দিকে এগিয়ে যায় শ্রবণকে রেখে। শ্রবণ দরজা লাগিয়ে হেলমেট দুটো স্টাডি রুমে রেখে বেডরুমে আসে। সোহা বিছানায় বসে আছে, চোখের পানি মুছছে একটু পরপর। শ্রবণ কিছু না বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। সোহার দিকে তাকিয়ে বলে, নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে এসে ঘুমা। সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জোরে কান্না বের হতে নিলেই দুই হাতে মুখ চেপে ধরে। এতদিন ধরে ধামাচাপা দিয়ে রাখা যন্ত্রণাগুলো আবার জেগে উঠেছে। মায়ের এই রূপ সোহা এখনো মেনে নিতে পারে না। দুঃখে, কষ্টে, লজ্জায়, ঘৃণায়, রাগে, অভিমানে এখন পর্যন্ত মায়ের সঙ্গে একটা কথাও বলেনি, আর যোগাযোগ করার চেষ্টাও করেনি। অবশ্য যোগাযোগ করার সাহসও হয় না শ্রবণের ভয়ে। শ্রবণ কঠিন গলায় বলে দিয়েছে ও কোনোদিন যেন ওর মায়ের সঙ্গে যোগাযোগ করার সাহসও না দেখায়। কিছুক্ষণ কাঁদার পর নিজেকে শক্ত করার চেষ্টা করে। ওর মায়ের জন্য শ্রবণের কাছ থেকে আরো বেশি কষ্ট পায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রবণ রুম অন্ধকার করে শুয়ে পড়েছে। বিষণ্ণ সুরে গাওয়া গান সোহার কানে ভেসে আসে। আরে আতর গোলাপ চন্দন মাইখা, সবাই মরে যাইব রাইখা, চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুবাস নেব। আমি মাটির একখানা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আরে ছাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে রে প্রহর। আরে ছাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে প্রহর। মন মহাজন ডাকলে পরে চোখ খুলিয়া সোহাগ নেব। গান শেষ না করে শ্রবণ থেমে যায়। মৃদু স্বরে বলে, আসছিস না কেন? দ্রুত ওড়না দিয়ে হাত মুখ মুছে অনুমান করে অন্ধকার হাতে বিছানার কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রবণ সোহার শরীর ঘেঁষে আসে। সোহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে দেয়। হাত ধরে নিজের মাথায় রেখে মৃদু স্বরে বলে, ভাল লাগছে না। হাত বুলিয়ে দেয়।
কথাগুলো বলে জড়িয়ে ধরে সোহাকে। সোহা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। দু চোখ বেয়ে আবার গড়িয়ে পড়ে পানি। চুলে হাত বুলাতে বুলাতেই ডুকরে কেঁদে ওঠে। দ্রুত চেষ্টা করে কান্না বন্ধ করতে, কিন্তু পারছে না। বুকে মুখ গুজে রেখেই ধমকে ওঠে শ্রবণ। কর্কশ গলায় বলে, কান্না বন্ধ করবি নাকি কানের নিচে খাবি একটা? এমনিতেই ভাল লাগছে না, মার খেতে না চাইলে চুপ করতো। সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হা করে লম্বা লম্বা শ্বাস নেয়। শ্রবণ হাতের বাঁধন শক্ত করে। সোহা হৃদস্পন্দনের অস্বাভাবিক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ক্লাস শেষ করে শ্রবণের কাছে যাওয়ার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছে সোহা। হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কণ্ঠস্বর অতি পরিচিত। ঘুরে তাকায় পেছনে। এতগুলো দিন পর নিজের মাকে দেখে বুকের ভেতরটা হু হু করে ওঠে। অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা শুরু করে আবার। রীতা বলে, সোহা, ওই ভদ্রমহিলা তো তোমাকে ডাকছে। সোহা কথা বলে না। অনিমা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, সোহা দাঁড়া। সোহা দাঁড়ায় না। অনিমা চৌধুরী এক প্রকার দৌড়ে এগিয়ে আসেন সোহার কাছে। সোহার হাত টেনে ধরে দাঁড় করান। কি হয়েছে তোর? ডাকছি শুনছিস না কেন? সোহা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার। এভাবে কথা বলছিস কেন? হাত ছাড়ো। ছোবে না তুমি আমাকে। সোহা, কি হয়েছে? বেঁচে আছি নাকি মরে গেছি সেটাই দেখতে এসেছো? বেঁচে আছি, আর খুব ভালো আছি। হাত ছাড়ো আমার। আর কোনোদিন আসবে না আমার সামনে। তোমাকে দেখলে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোমার মতো মা আর স্ত্রী দুনিয়ায় কারো না হোক। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন এগিয়ে যায় রীতা। একবার সোহার মুখের দিকে তাকাচ্ছে, আবার উল্টো ফিরে তনিমা চৌধুরীর দিকে তাকাচ্ছে। তনিমা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সোহা ওনার সঙ্গে এভাবে আর এসব বলল বিশ্বাসই করতে পারছেন না। পেছন থেকে আরো কয়েকবার ডাকেন, কিন্তু সোহা ফিরেও তাকায় না। আশেপাশে তাকিয়ে দেখেন অনেকেই তাকিয়ে আছে ওনার দিকে। ওনার পরনে অফিসের ফর্মাল ড্রেস। দেখে বোঝাই যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। সোহা শ্রবণের কাছাকাছি এসে দাঁড়ায়। শ্রবণ বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। সোহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে শ্রবণ বলে, কি হয়েছে? চোখ মুখে এমন কেন? সোহা কথা বলতে পারে না। চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বর। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। কেউ কিছু বলেছে? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। তাহলে কি হয়েছে? সোহা ফুপিয়ে ওঠে। কোনো রকমে বলে, বাসায় যাব। শ্রবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ইচ্ছে করে ঠাস করে দুটো লাগিয়ে দিতে জিজ্ঞেস করছে কি হচ্ছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রীতার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? একজন ভদ্রমহিলা এসেছেন। শ্রবণের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কে এসেছে? আমি তো চিনি না ভাইয়া। দেখতে কেমন? ফর্সা, লম্বা, সুন্দরী, স্মার্ট, ফর্মাল ড্রেস পরনে। শ্রবণ আন্দাজ করতে পারে কে এসেছে। সোহার দিকে তাকিয়ে বলে, অনিমা এসেছে। উপর নিচ মাথা নাড়ে সোহা। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, কোথায় ওই কুত্তার বাচ্চা? ফ্ল্যাটে রেখে আসো আমাকে। ওই ডাইনির বাচ্চা তোকে কি বলেছে? সোহা চোখের পানি মুছতে মুছতে জড়ানো গলায় বলে, বলেনি কিছু। শ্রবণ সোহার হাত ধরে গাড়ির দিকে আগায়। রীতা হাসানের দিকে তাকিয়ে বলে, অনিমা মানে ওই ভদ্রমহিলাকে? সোহার মা, শ্রবণের শাশুড়ি। সোহা ওর মায়ের সঙ্গে ওইভাবে রুড় হয়ে কথা বলল। বাড়িতে যা। তুমি যাবে না? না, আমার ক্লাস আছে। রীতা ঘুরে গেটের দিকে হাঁটা ধরে। গেটের বাইরে এসে দেখে অনিমা চৌধুরী গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। রীতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমা চৌধুরীর দিকে। ওনাকে দেখে মনেই হচ্ছে না বড় বড় দুজন সন্তান আছে ওনার। অনিমা চৌধুরী সামনের দিয়েই শ্রবণের গাড়ি বেরিয়ে যায়। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেন না। রীতার ভীষণ আগ্রহ হচ্ছে সোহা, শ্রবণ আর ওদের বাড়ির পুরো ঘটনা জানার জন্য। কি হয়েছে ওদের বাড়িতে? সোহা কেন ওর মায়ের সঙ্গে ওইভাবে কথা বলল? শ্রবণ কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকে? প্রশ্নগুলো গিজগিজ করছে মাথার ভেতর, কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই। হাসানকে কিছু জিজ্ঞেস করলেও লাভ হবে না। ওই বেটা ওর কোনো কথার উত্তর সহজে দিতে চায় না। আর এইসব কথার উত্তর তো আরও দেবে না। সোহাকে ফ্ল্যাটে রেখেই আবার বেরিয়ে যায় শ্রবণ। সোহা ব্যাগ রেখে বেডরুমে এসে হিজাব খুলে বিছানায় উঠে শুয়ে পড়ে। গত রাত থেকে এমনিতেও ভালো লাগছে না। চাপা কষ্টে দম বন্ধ হয়ে আসতে চায়। আজকে চোখের সামনে মাকে দেখে আর অমন ব্যবহার করে এখন আরও কষ্ট হচ্ছে। এই কষ্ট না সহ্য করতে পারে আর না তো কাউকে বলতে পারে। বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না বন্ধ করার চেষ্টা করে আল্লাহর কাছে অভিযোগের সুরে, আল্লাহ, এমন জীবন কেন দিলে আমাকে? এমন একজন মানুষের গর্ভে কেন আমার জন্ম হলো? ওর মতো একজন মানুষকে কেন আমার জীবনে দিলে? আমি এসব আর সহ্য করতে পারছি না। গোসল ছেড়ে বেরিয়ে আসে সোহা। চুল শুকিয়ে ব্রাশ করে বেঁধে নেয়।
বেলকনির দরজা লাগিয়ে জানালা লাগায়। সন্ধ্যা হয়ে আসছে ধরনের বুকে। দুপুরের খাওয়া হয়নি, খিদে পেয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। 1টা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজার দিকে তাকায়। কে এসেছে? শ্রবণ আসলে তো কলিং বেল বাজাবে না। অনিমা চৌধুরী আসলো কি, নাকি অন্য কেউ? কে হতে পারে? চিন্তা ভাবনা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটের সেই ভদ্রমহিলা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সোহার চোখ কপালে। উনি দরজা খুললেন কিভাবে? চাবি কোথায় পেলেন? এটা কি মানুষ, নাকি ভর সন্ধ্যাবেলা মানুষ রূপ ধরে কোনো ভূতপ্রেত দাঁড়িয়ে আছে? ভয়ে সোহার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। হাত পা কাঁপতে শুরু করেছে। উল্টো ঘরে দৌড় দেবে ভেবে বেডরুমের দিকে। সেই মুহূর্তে ভদ্রমহিলা বলেন, কেমন আছো সোহা? কম্পিত সুরে বলে, ভালো। আপনি আপনি কেমন আছেন আন্টি? ভালো। এভাবে কথা বলছে কেন? আপনি দরজা খুললেন কিভাবে? দরজা তো আগে থেকেই খোলা ছিল। দরজা খোলা দেখেই ভাবলাম তোমার সঙ্গে গল্প করে যাই। কথা বলতে বলতে ভদ্রমহিলা ভেতরের দিকে এগিয়ে আসেন। ওনার সঙ্গে কথা বলে সোহার মনে হচ্ছে না উনি ভূত, মানুষই মনে হচ্ছে। সোহা সোফা দেখিয়ে বলে, আন্টি বসুন। ভদ্রমহিলা সোফায় বসেন। সোহা এগিয়ে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে এসে নিজেও বসে সোফায়। ভদ্রমহিলা আশেপাশে নজর ঘুরিয়ে বলেন, শ্রবণ ফ্ল্যাটে নেই? না, বাইরে রয়েছে। ও, বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে। কে সে ছেলে? হ্যাঁ, কিছুটা শ্রবণের মতো দেখতে। ও, আপনি বোধহয় স্পর্শ ভাইয়ার কথা বলছেন আন্টি। ওই ছেলের নাম স্পর্শ? হ্যাঁ। কে হয় তোমার? চাচাতো ভাই। শ্রবণ তোমার কাজিন? হ্যাঁ। স্পর্শ আর শ্রবণ ভাই? হ্যাঁ। তোমরা প্রেম করে বিয়ে করেছো? না, এমনটাই ধারণা করেছিলাম আমি। শ্রবণের যা স্বভাব, ওকে দিয়ে প্রেম টেম হবে না। ভদ্রমহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সোহা। ভদ্রমহিলা আবার বলেন, তোমাদের বাড়ি কোথায়? কাছেই। বাড়িতে না থেকে আলাদা থাকছো কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? শ্রবণ তো অনেক বছর ধরে এখানেই থাকে একা একা। ওর সঙ্গে কোনো ঝামেলা? আন্টি, চা খাবেন নাকি কফি? আরে, এসবের কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই? আপনি বলুন কি খাবেন। আচ্ছা, এত করে যখন বলছো তখন চা নিয়ে আসো। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সোহা সোফা থেকে উঠে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে আসে। বিড়বিড় করে বলে, শুধু শুধু কি এই মহিলাকে দেখতে পারে না নাকি? নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে। সসপ্যানে পানি বসিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলার কথার উত্তর যেন না দিতে হয় সেজন্যই কৌশলে এড়িয়ে উঠে এসেছে। 2 কাপ চা বানিয়ে সোফার কাছে এগিয়ে আসে আবার। 1 কাপ ভদ্রমহিলাকে দিয়ে অন্য কাপ নিজে নিয়ে বসে সোফায়। ভদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো দারুণ চা বানাও। ধন্যবাদ আন্টি। বাচ্চা কাচ্চা হবে কবে তোমাদের? মহিলার কথা শুনে লজ্জা পায় সোহা। কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। ভদ্রমহিলা আবার বলেন, এখনকার দিনকাল ভালো না। এখনকার ছেলেমেয়েরা সহজে বাচ্চাও নিতে চায় না। যখন বাচ্চা নিতে চায় তখন হয় না। পিল টিল কিছু খেয়েও না হয়, আর পরে কিন্তু বাচ্চা হবে না। একটা হয়ে যাক, তারপর না হয় লম্বা গ্যাপ দিলে। সোহা একটা কথাও বলে না, মহিলার দিকে তাকায়ও না। শ্রবণের বলা কিছু পুরনো কথা স্মরণ হয়েছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসে আবার। কি ভাবছো এত? কিছু না আন্টি। বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়েই ফেলো, পরে কিন্তু সমস্যা হবে। সোহা জোরপূর্বক একটু হাসে শুধু। ভদ্রমহিলার চা শেষ হতে ওনার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলেন, তোমার আঙ্কেল এসেছেন বোধহয়। যাই আজকে, অন্যদিন আবার আসবো। ভদ্রমহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে। সোহা দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে। বিছানায় বসে একদৃষ্টে তাকিয়ে থাকে ফ্ল্যাটের দিকে। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলে পারে না খুলতে। চাবি দিয়ে দরজা খুলছে না। বুঝতে পারে ভেতর থেকে লাগানো। চোয়াল শক্ত করে এক নাগাড়ে কলিং বেল চাপতে শুরু করে। মিনিট পার হওয়ার আগেই দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে আগুন চোখে তাকায় সোহার মুখের দিকে। ওর চাহনি দেখে সোহার আত্মা শুকিয়ে গেছে। বাজখাই গলায় বলে, এই ডাইনির বাচ্চা, দরজা ভেতর থেকে লাগিয়েছিস কেন? তো তুমি দরজা খুলে রেখেই চলে গিয়েছিলে, সেজন্য ভেতর থেকে লাগিয়েছিলাম। শ্রবণের গলার স্বর কিছুটা নিচু হয়। দরজা খুলে রেখে গিয়েছিলাম? হ্যাঁ। শ্রবণ ঘুরে দরজার দিকে তাকায়। দরজা খুলে রেখেই চলে গিয়েছিল? হতে পারে, তাড়াহুড়োয় হয়তো ভুলে গিয়েছিল। স্টাডি রুমের দিকে এগিয়ে যেতেই সোফার সামনে থাকা টি টেবিলের উপর নজর পড়ে। সোহার দিকে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এখানে 2টো চায়ের কাপ কেন? ওই পাশের ফ্ল্যাটের আন্টি এসেছিল। ওই অসভ্য মহিলা? হ্যাঁ। দরজা খুলেছিস কেন, আর ওই মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিস কেন? আমি তো জানতাম না, দরজা খোলা রেখেই তুমি চলে গেছো। আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা। দরজা খোলা দেখে অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগে আন্টি নিজে থেকেই ভেতরে ঢুকে গেছেন। কি কি বলেছে?
ওই আমরা বাড়িতে না থেকে এখানে কেন থাকি এইসব জিজ্ঞেস করছিল আর কি। সোহা হাত কসলাতে শুরু করে। শ্রবণের ধমক খেয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আর বলছিলেন দ্রুত বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে।